দর্শক আপনাদের সবাইকে স্বাগত। আপনারা এর মধ্যে জানেন না আবরার ফাহাদের আলোচিত হত্যাকাণ্ডের আজ ৬ বছর হলো। কিন্তু এই ৬ বছরে কি পরিবর্তন এসেছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আইন শৃঙ্খলা পরিস্থিতিতে? এছাড়াও সারা দেশের বিচারে অনেকের অভিযোগ এখনো ট্যাগের রাজনীতি আছে মব তৈরি করে হেনস্থা এবং হত্যার ঘটনা। এসব নিয়ে আমাদের আজকের আলোচনা। বিচারের আগেই সাজা কেন? আলোচনায় অংশ নিতে স্টুডিওতে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম এবং প্রথম আলোর আজকের বার্তা কক্ষে তাকে এবং আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আমি শামসুজ্জোহা। চলে যাচ্ছে আজকের অতিথির কাছে, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রথম আলোকে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। প্রথম প্রশ্ন, আবরার ফাহাদকে নিয়ে আজকে ৬ বছর হলো তার। আমার এই একটি ঘটনার আসলে অনেকগুলো নাটকীয় মোড় আছে ৬ বছরে যেগুলো ঘটেছে। কিন্তু আমরা যেটি দেখতে চাই শুধু বুয়েট নয়, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় বা সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এমন কি ব্যবস্থা আপনি চোখে পড়েছে আপনার, যার ফলে এই ধরনের ঘটনা আর ঘটবে না সেই রকম পরিস্থিতি তৈরি হয়েছে বলে, বিশেষ করে এই সরকারের আমলে? জি, আমি যদি একজন আইনজীবীর প্রেক্ষাপট থেকে বলি যে শাস্তিটা কি, তার থেকে বড় জিনিস হচ্ছে যে শাস্তিটা নিশ্চিত করা। সো একটা যদি অপরাধ হয়ে থাকে সেক্ষেত্রে আমরা যদি আমাদের সিস্টেমটা যদি এমন হয় যে আমরা শাস্তিটা নিশ্চিত করতে পারছি, তাহলে কিন্তু কম শাস্তি হলেও এটা অনেক বেশি এফেক্টিভ হবে সেই অপরাধ ডিটার করার ক্ষেত্রে। কিন্তু দেখা যাচ্ছে যে শাস্তি আপনি মৃত্যুদণ্ড দিয়ে বসে আছেন, কিন্তু শাস্তিটা নিশ্চিত করা গেল না। যারা অপরাধী তারা কোনো না কোনো ফাঁক ফকর আইনের মাধ্যমে বের হয়ে গেল, বা এই যে দীর্ঘ সূত্র, মানে একটা এই যে প্রোট্রাক্টেড লিটিগেশন, যে এক ধাপের পর আরেক ধাপ এটা চলতেই থাকবে, তখন দেখা যায় যে শেষ পর্যন্ত গিয়ে সবাই ইন্টারেস্ট হারিয়ে ফেলে আর কোর্ট কাছারি দৌড়াদৌড়ি করতে পারে না। সো এই প্রবলেমগুলো কিন্তু আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে এখনো আছে এবং এটা নিয়ে সিরিয়াসলি কাজ করতে হবে। কিছু সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে অর্ডিন্যান্স জারির মাধ্যমে, কিছু কিছু করে সংস্কার করা হয়েছে, কিন্তু সংস্কারগুলো কতদূর টেকসই হয় সেটা তো আমরা বুঝতে পারবো নির্বাচিত সরকার আসার পর। এবং খালি সংস্কার করলেই হবে না আইনে, সেই আইনটার প্রয়োগও আমরা দেখতে চাই। সো এই সব দিকগুলোতে কিন্তু এখনো মেজর কোনো পরিবর্তন আসেনি। হয়তো কাগজে কলমে কিছু সংস্কার হয়েছে, কিন্তু মেজর পরিবর্তন আসেনি। তাছাড়া বলিষ্ঠভাবে যে আইনগুলো আছে সেগুলো এখনো প্রয়োগ করা হচ্ছে কিনা সেখানেও একটা বড় ধরনের প্রশ্ন রয়ে গেছে। উল্টো আরেকটি ঘটনা ঘটেছে যেটা সাধারণত ঘটে না, আবরার ফাহাদের যারা আসামি ছিল তাদের মধ্যে একজন পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। কাজেই মানে সেটি বলছিলাম যে নাটকীয় অনেকগুলো দিক আছে। এবার একটু যেতে চাই, যদি স্বাভাবিকভাবে আমরা যে পরিস্থিতিগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন জায়গায় দেখতে চাই সেটি থাকে না, কারণ স্পর্শকাতর হয়ে ওঠে জায়গাগুলো ছাত্রদের আনাগোনা বেশি এবং তাদের মধ্যে ছাত্র পলিটিক্সের ব্যাপার থাকে, রাজনীতি, ছাত্র রাজনীতি। এই বিষয়টি যখন জাকসু এবং ডাকসু ইলেকশন হলো তখনও কিন্তু আবরার ফাহাদের বিষয়টি বারবার আলোচনায় আসলো এবং এগুলো আমরা আলোচনা করেছি এবং অনেকেই এই কথাগুলো বলেছেন। আপনারা এমন কিছু চোখে পড়েছে কিনা যে এইরকম অবস্থা থেকে আমরা পরিবর্তন হতে পারি, যে যখন যে ক্যাম্পাসে শক্তিশালী তাদের কথাই সবাই শুনতে হবে এবং তারা চাইলেই এরকম ঘটনা ঘটাতে পারে, এর পরিস্থিতি থেকে আমরা বের হতে পেরেছি কিনা? এই পরিস্থিতিটা থেকে বের হওয়া চারটিখানি ব্যাপার না। বিশেষ করে আমরা যদি নিকট অতীতে তাকাই, যে পুরো 15-16 বছর ধরে গণতান্ত্রিক প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু মোটামুটি ধ্বংস করা হয়েছে। সো এই ধ্বংসস্তূপে আমরা দাঁড়িয়েছিলাম এই অগস্ট মাসে গত বছর। সো এখান থেকে ওভারনাইট কোনো চেঞ্জেস আমি এক্সপেক্টও করি না। হয়তো অনেকেই এক্সপেক্ট করেছিল, কিন্তু এটা তো প্রায় এক বছর হয়ে গেছে, বাট আপনি দেখেন যে পুরো ধ্বংসস্তূপটা তো 1 বছরে হয়নি, সেটা 15 বছরে হয়েছে। সো 1 বছরে সিগনিফিকেন্ট চেঞ্জ যে হবে এটা আমি আশা রাখি না। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, যে কিছু জিনিস কিন্তু নিশ্চিত করা যায়, সেটা হচ্ছে ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, আমার মতে ওনাদের প্রধান দায়িত্ব ছিল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা নিয়ন্ত্রণে আনা, একেবারে প্রায়োরিটি। কারণ এটার সাথে ডিরেক্টলি সংযুক্ত হচ্ছে ওনাদের আরেকটা প্রধান দায়িত্ব, সেটা হচ্ছে নির্বাচন। সো এটা করতে কি ওনারা সক্ষম হয়েছে? এখানে তো একটা বড় ধরনের প্রশ্ন আসে।
অনেক নানাভাবে আপনি যাচাই করে দেখতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, ওনাদের সবার একটু এক্সপেকটেশন, অতিরিক্ত প্রত্যাশা অতিরিক্ত হাই ছিল ওনাদের থেকে, কারণ সিচুয়েশনটাই এমন ছিল, একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে ওনারা এসেছেন। কিন্তু ইভেন হ্যাভিং সেড দ্যাট, ওনারা কিন্তু এটাকে টপ প্রায়োরিটি হিসেবে ট্রিটই করেনি প্রথম থেকে আমার মতে। তারা কিন্তু সবসময় বলেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে তারা নির্বাচনে যাবে, তারা বলতেন সবসময়, কিন্তু আপনি কোনো স্টেপস দেখেন বলতেন, কিন্তু তারা তাদের কাজে তো সেটা রিফ্লেক্টেড হয়নি। তাহলে তো ধরেন অপারেশন ডেভিল হান্টের মতো কোনো কিছু লঞ্চও করতে হতো না গিয়ে, ওটা তো লঞ্চ করতে বাধ্য হয়েছিল কারণ একেবারেই বিগড়ে যাচ্ছিল। মানে সাধারণ জনগণ ওই যে আপনি চুরি ডাকাতি খুনি খুন ধর্ষণ সবকিছু হচ্ছিল এবং বাড়ছিল মোটামুটি কিছু দূর, এটা এক্সপেক্টেড এ ধরনের অরাজকতা, কিন্তু 1 বছর হয়ে যাচ্ছে তারপরেও সিগনিফিকেন্ট কন্ট্রোলে না আনাটা ওনাদের ব্যর্থতা। আমি ক্যাম্পাসের আলোচনায় ছিলাম, সেখানে আরেকটি বিষয় যে এখন নিষিদ্ধ ছাত্রলীগ এই সংগঠনটি, কিন্তু তাদের যে কর্মীর সংখ্যা মাত্র 1-1.5 বছর আগে তো তারা খুব দুর্দন্ত প্রতাপের সঙ্গে সারা দেশে ছিল, তাদের এই যে বিশাল সংখ্যা, তারা হঠাৎ করে কি নাই হয়ে গেল? তারা তো ক্যাম্পাসগুলোতে বা দেশের মধ্যে আছে। আমার প্রশ্ন হচ্ছে সেই কর্মীর সংখ্যা যেমন বেশি না, আবার আমরা কিন্তু তাদেরকে চিনি না। আমার মনে হয় এখন একটা সংখ্যা তৈরি হচ্ছে নতুন করে, কারণ আরেকটি বিষয় সামনে এসেছে, ছাত্রলীগের ভেতরে লুকিয়ে আছেন হচ্ছে ছাত্র শিবিরের কর্মীরা, তারা আবার এখন ক্যাম্পাসগুলোতে খুবই শক্তিশালী। ছাত্র শিবিরের ভেতরে লুকিয়ে আছে না, ছাত্রলীগের মধ্যে আগে যারা তারা বের হয়ে আসছেন বা অনেকে পরিচয় দিয়েছেন, কিন্তু প্রশ্ন তো তৈরি হয় যে অনেকে হয়তো পরিচয় দেননি, তাদেরকে হয়তো আমরা চিনি না। তাহলে এখন কোনো অপরাধী চিহ্নিত করার ক্ষেত্রেও এটি একটা সমস্যা কিনা? বিশাল বড় সমস্যা, এটা একটা যৌক্তিক একটা আশঙ্কা। কারণ আমরা জানি যে রাতারাতি তো পুরো ছাত্রলীগ গায়েব হয়ে যেতে পারে না। বিশেষ করে আমাদের মোটামুটি সবারই জানা যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা পলাতক, ওনারা বিদেশে, নানা দেশে, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারতে আছেন, কিন্তু তাই বলে গ্রাউন্ড লেভেলে তো সবাই চলে যেতে পারেননি। সো বেশিরভাগই তো এখানে আছে এখনো, এবং সবাইকে তো আমরা ঠিক চিনি, নোন ফেসেসও না যে দেখলেই আমরা বুঝতে পারবো তো ছাত্রলীগ করতো। তো তারা এখন যে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোতে ঢুকে নেই বা সংগঠনের অংশ হয়ে কাজ করছে না, এই ধরনের গ্যারান্টি দেওয়া তো ইম্পসিবল। যৌক্তিক পুরোপুরি যে তারা ডেফিনেটলি আছে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি তারা এরকম হয় যে কোনো একজন অপরাধীকে চিহ্নিত করা হলো, দেখা গেল যে আগে ছাত্রলীগ হিসেবে তার মামলা হয়েছে বা কেউ চিহ্নিত করছেন, কিন্তু তিনি এখন ছাত্র শিবিরের, মানে কে কোন পরিচয় দিচ্ছে, এটা তো একটা মুশকিল। খুব উচ্চ পর্যায়ের নেতা ছাড়া তো আসলে সবাই চিহ্নিত করা সম্ভব না। বাট এটা কিন্তু যদি কোনো অপরাধ করে থাকে সে, তাহলে তার এগেনস্টে আইনানুগ ব্যবস্থা নেই। জাস্ট বিকজ সে এককালে ছাত্রলীগ করতো তাই বলে যে তাকে আমার এখন জেলে ঢোকাতেই হবে, কথাটা তো এমন না। সো অপরাধ চিহ্নিত কখন আপনি করবেন, তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে। তাছাড়া তো আননেসেসারিলি চিহ্নিত করে আমি ঢুকালাম, তাহলে ন্যায় বিচারটা কিভাবে হলো? তাহলে তো তার সাথেও অন্যায় হবে, সে যদি কোনো ধরনের অপরাধের সাথে সংগঠিত না থাকে সেক্ষেত্রে। ওখানে আবার আরেকটা অন্যায় তৈরি হবে। অ্যাবসলিউটলি, যেটা হয়েছে অনেক ক্ষেত্রে দেখেছি। এটা শুধু লিমিটেড না যে ছাত্রলীগ বা আওয়ামী লীগ করতো। আমি তো একজন আইনজীবী, আমাদের অনেক বিজনেস কমিউনিটির ক্লায়েন্টস আছে, অনেককে হেনস্থা করার জন্য হত্যা মামলায় নাম ঠুকে দিয়েছে। সে কোনোভাবে পলিটিক্সের সাথে ইনভলভডই ছিল না, পিওরলি তার ধরেন বিজনেস রাইভাল বা কোনো ব্যক্তিগত শত্রুতার কারণে তার এগেনস্টে মিথ্যা মামলা ঠুকে দিয়েছে। ওই যে অজ্ঞাতনামাদের নামে যে মামলাগুলো হচ্ছে তাকে আসামি নাম্বার 100 বানিয়ে দিয়েছে। তো এটা তো পুরোপুরি অ্যাবিউজ করা হচ্ছে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটাকে। এটা অতীতেও হয়েছে, এখনো হচ্ছে। অতীতেও হয়েছে, কিন্তু এখন হওয়াটা তো আমরা এক্সপেক্ট করিনি। আমাদের প্রত্যাশা ছিল ভিন্ন এই সরকারের থেকে, কিন্তু এই ব্যাপারটা কিন্তু ওনারা একেবারেই প্রথম দিকে কন্ট্রোল করতে পারেননি, এবং এটা ওনারা অ্যাডমিটও করেছেন। ইফ আই এম নট মিস্টেকেন, কয়েক মাস আগে আমাদের আইন উপদেষ্টা অ্যাডমিট করে বলেছেন যে অনেক মামলা প্রত্যাহার করা হবে যেগুলো মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তো ভুয়া মামলা নিয়ন্ত্রণ করতে না পারাটা আমাদের একটা ব্যর্থতা, এটা আইন উপদেষ্টার একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন। তো এখানে তো একটা অ্যাডমিশনও আছে, ভুয়া মামলা এবং মামলার সংখ্যা বেশি, অর্থাৎ এটা হচ্ছে হয়রানিমূলক মামলা যেটা হচ্ছে। কি করতে পারতেন তারা? প্রথমত তো এখানে আছে মামলাটার উৎপত্তি কোথায়, এখানে আমরা চলে যাই পুলিশ ফোর্সের কাছে। তো এখন আমরা জানি যে নিকট অতীতে পুলিশকে যেভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে বিশেষ করে আওয়ামী লীগ এই বিরোধী রাজনৈতিক ফোর্সেস গুলোকে দমন করার জন্য, সো পুলিশের ওপরে আস্থা তো একেবারেই জনগণের নেই। এবং তারপরে বিশেষ করে অভ্যুত্থানের সময় আমরা সবাই জানি পুলিশ কি ভূমিকা পালন করেছে, এবং তার ব্যাকল্যাশটাও তাদেরকে সাফার করতে হয়েছে। বহু পুলিশ অফিসার্সের উপর আক্রমণ হয়েছে, মারা গেছেন। তো তারা তো প্রায় মিসিং ছিল এই সরকার যখন এসেছে। তো তারপরে তারা যখন ফেরত আসলো, তারা কিন্তু খুব একটা স্ট্রং ভাবে তো ফেরত আসতে এখনো পারেনি।
না। মানে বেশ দুর্বল, বেশ হেজিটেশন আছে তাদের মধ্যে কোনো সিচুয়েশনকে কন্ট্রোল করার ক্ষেত্রে। এবং শুধু তাই নয়, অনেক ধরনের অ্যালিগেশন আছে যে তাদের মধ্যে এখনো পতিত সরকারের লোকজন আছে যারা হয়তো ইচ্ছেকৃতভাবে নিয়ন্ত্রণে আনছে না, বলছেন অনেকে, এটার প্রমাণ আমার কাছে নেই, বাট বলছেন অনেকে, অভিযোগ এসছে। সো এই প্রেক্ষাপটে এই পুলিশ প্রাইমারিলি রেসপন্সিবল এই মিথ্যা মামলাগুলো যে দায়ের হচ্ছে একটার পর একটা। তো যখন একটা মামলা মিথ্যা প্রমাণিত হচ্ছে তখন সেই পুলিশ অফিসারকে চিহ্নিত করে তার বিরুদ্ধে যদি কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হতো প্রথম থেকে, তাহলে হয়তো কিছু দূর হলেও নিয়ন্ত্রণে আনা যেত। কিন্তু আমরা দেখেছি ঢালাও ভাবে হতে দিয়েছে। এবং একবার মামলা দায়ের করা হয়েছে, যখন আদালতের সামনে গেছে আদালতও খুবই হেজিটেন্ট ছিল, বেল দিচ্ছিল না, যদিও বোঝা যাচ্ছে পুরোপুরি ভুয়া মামলা। এটা বিশেষ করে আমি যে কয়েকটা এক্সাম্পল আপনাকে বললাম যে এরা জীবনে রাজনীতি করেনি, পিওরলি বিজনেস, কোনো দলের সাথে সম্পৃক্ততা নেই, তার নাম ঢুকে দিয়েছে, তাও হত্যা মামলায়, যে সে মামলায় না। এবং এমন দেখা গেছে, ধরেন বহুল আলোচিত একটা মামলার কথা বলি, ইরেশ জাকের, ওনার নামে যে মামলাটা করলো, ওখানে দেখা গেছে যে বাদী যে সে চেনেনও না ওনাকে, আচ্ছা, কিন্তু মামলা হয়ে গেছে। এটা হয় কিভাবে? বাদী তাহলে মানে চেনেন না, তাহলে মামলাটা হলো কিভাবে? তার মানে বাদীর কোনো রোলই ছিল না, ভূমিকাই ছিল না। সো তাহলে তো এখানে আপনার যে পুলিশ কর্মকর্তা রেসপন্সিবল এটার জন্য, আপনার তো তারকে চিহ্নিত করতে হবে, তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, এন্ড এইটা ভিজিবল হতে হবে। ভিজিবল না হলে তো কোনো এক্সাম্পল সেট করা হচ্ছে না। সো তখন এই জিনিস বাড়তেই থাকবে। একটু আওয়ামী লীগের মানে যে দলটা এখন কার্যক্রম স্থগিত আছে, কিন্তু তাদের বিচার কার্যক্রম চলছে, আমি তাদের ক্ষেত্রে মানে বিচারের জন্য আদালতে তোলা হচ্ছে। আপনি দেখেন নীল রঙের গাড়ি থেকে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, আবার সেখান থেকে আবার আদালত থেকে তাদেরকে ফেরত নিয়ে যাবে। এই সময় তাদের উপর আক্রমণ হচ্ছে, আপনি দেখেছেন ডিম ছুঁড়ে মারা, লাথি ঘুষি, এই ধরনের, আর গালাগাল তো আছে, এই ধরনের ঘটনাগুলো, অর্থাৎ আদালত চত্বরে হেনস্থা এক কথায়। এইটা মানে এই সরকারের আমলে এটা তো একটা, ওই জায়গাটা তো আসলে একটা নিয়ন্ত্রিত জায়গা, এবং এই জায়গাটা তো আসলে মানুষ এক্সপেক্ট করে ন্যায় বিচার পাওয়ার জন্য সেখানে যাচ্ছে, সেই চত্বরে এসে হেনস্থা, এই ব্যাপারটা মানে নিয়ন্ত্রণ করা যেত কিনা? এখানে প্রথমত সিম্পলি বললে এই ব্যাপারটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা যেত। আপনার সাথে কিছুক্ষণ আগে আমি আলাপ করছিলাম যে এটা তো কোনো খোলা ময়দান না, যে এটাকে কর্ডন অফ করা খুব ডিফিকাল্ট, এটা একটা কন্ট্রোলড প্রেমিসেস। এখানে সিকিউরিটি কেন হাই ছিল না? কারণ সবাই আমরা জানি গণ অভ্যুত্থানের পরে যখন এনাদেরকে কোর্টে প্রডিউস করা হচ্ছিল, যে ওখানে একটা গন্ডগোল বাঁধার একটা ভালো চান্স আছে, জানা সত্ত্বেও কোনো ধরনের সিকিউরিটি কেন ছিল না? এন্ড অনেক মানে আক্রমণ তো যেসে না, কয়েকজন তো আইসিইউতে চলে গেছে আক্রমণের কারণে। এটা তো একেবারে এক্সপেক্টেড না, বিশেষ করে একজন আইনজীবী হিসেবে এটা আমার জন্য অত্যন্ত দুঃখজনক। কারণ আমরা তো সুপ্রিম কোর্ট বলেন বা যে কোনো আদালত বলেন, এটা আমাদের জন্য অলমোস্ট একটা সিক্রেট জায়গা। কিন্তু এখানেও এটার নজিরও কিন্তু আনফরচুনেটলি আওয়ামী লীগ সরকার তৈরি করে গেছে। কারণ আমাদের ধরেন দেশের কন্ট্রোলে যে রাজনৈতিক দল থাকুক না কেন, আমরা সবসময় খুব গর্বের সাথে বলতাম যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ইলেকশন কখনো রিগড হয়নি। সো অনেক সময় দেখা গেছে যে রাজনৈতিক দল দেশের কন্ট্রোলে আছে, কিন্তু সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ক্যারেক্টারটা অন্যরকম, যে অপোজিশন পার্টি ওখানে কন্ট্রোলে আছে, তার অর্থই যে নির্বাচনটা সুষ্ঠু হয়েছে। কিন্তু তারা এখানে মানে ওই আচরণটা করতে পারেনি। কিন্তু আওয়ামী লীগ এটা ধ্বংস করে দিয়ে গেছে লাস্ট কয়েকটা সুপ্রিম কোর্ট বার ইলেকশনে। তখন আমরা প্রথমবারের মতো দেখেছি 200-300 পুলিশ ঢুকে গেছে সুপ্রিম কোর্টের মধ্যে। এগুলো আনহার্ড অফ। বন্দুক নিয়ে ঢুকে গেছে যুবলীগের লোকজন, এগুলো আনহার্ড অফ। মানে আমি তো প্রায় 20 বছর হয়ে যাচ্ছে, 20 বছরের প্রফেশনাল জীবনে কখনো আমি দেখিনি। আর আমি সেকেন্ড জেনারেশন লয়ার, আমার বাবাদের থেকেও শুনেছি, মানে এটা চিন্তারও বাইরে। তো পরিবেশটা কিন্তু নষ্ট করে গেছে, এটাকে শুধরাতে হলে আরো সময় লাগবে এবং আরো কঠোর পদক্ষেপ নিতে হতো সিকিউরিটিটা এনশিওর করার জন্য, যেটা নেয়নি, একেবারেই নেয়নি। আগের আমলের অনেক অন্যায় থাকতে পারে বা সেটা আছে, সেটার জন্য আলাদাভাবে করা যেতে পারে, মানে বিচার করা যেতে পারে বা স্টেপস নেওয়া যেতে পারে, কিন্তু সেইটার ধারাবাহিকতা ওই সময় হয়েছে বলে এখনো হতে দিবে বা হতে পারে, এটা কেন? এটা তো অন্যায় না, একেবারে অন্যায়। ইনফ্যাক্ট ওই সময় হয়েছিল বলেই তো গণ অভ্যুত্থান হয়েছে। তো আমাদের আশা ছিল যে এই সরকার পরিবর্তন আনবে। এই পরিবর্তনটা কোথায়? সেই পরিবর্তনটা অ্যাটলিস্ট যে গতিতে ওনাদের আনা উচিত ছিল সেই গতিতে আনা উচিত হয়নি। বিশেষ করে আইন শৃঙ্খলা তো ওনাদের টপ প্রায়োরিটি, যেটা আমি আবারও বলবো, এটাকে ওই প্রাধান্যটা প্রথম থেকে দেওয়া উচিত ছিল, কিন্তু ওটা দেওয়া হয়নি আনফরচুনেটলি। আচ্ছা, রাজনৈতিক কোনো ইস্যুতে বিচারের ক্ষেত্রে সমালোচনা বেশি হয়, মানে রাজনৈতিক ইস্যু। আমার প্রশ্নটা এরকম যে রাজনৈতিক মামলা বলে কিছু আছে কিনা, মানে মামলা তো অপরাধীর
এগেনস্টে হবে বা কোনো নিরপরাধ ব্যক্তির এগেনস্টেও মামলা হতে পারে, বাট তিনি আসামি, তারপরে বিচার প্রক্রিয়া হবে এটা। কিন্তু যে রাজনৈতিক বিবেচনায় রাজনৈতিক মামলা, রাজনৈতিক হয়রানি, এই ব্যাপারগুলো আইনজীবীদের মধ্যে, মানে আইনজীবী না, মানে এই আইনি টোটাল প্রক্রিয়ার মধ্যে এত বেশি, এইটা কি থেকে যায়? এটার মধ্যে এক ধরনের পেশি শক্তি আছে কিনা, এটার মধ্যে একজন রাষ্ট্রীয় মদত আছে কিনা, এটার মধ্যে পলিটিক্যাল পাওয়ার অনেক বেশি কাজ করছে কিনা, এবং সেটা এখনো আছে কিনা, মানে এখন বলতে গত 1 বছরের কথা বলছি আমি। আপনি প্রথমে যে কথাটা বললেন যে বিচার বিভাগের কাজ হচ্ছে আইন অনুযায়ী বিচার করা, এখানে কিন্তু রাজনীতির কোনো ধরনের প্রভাব থাকার কথা না, থাকা উচিত না। কারণ যদি রাজনৈতিক প্রভাব থাকে সেই বিচার বিভাগ তো স্বাধীন না। আমাদের বিচার বিভাগ এত বছর, 15 থেকে 16 বছর স্বাধীন ছিল না, এটা নিয়ে দ্বিমত পোষণ করার এখন কোনো অবকাশ নেই। এবং সিস্টেমিক কারণে, এখানে যে আমি কোনো একজন বা দুজন ব্যক্তিকে দোষারোপ করব তাও না, সিস্টেমটাই ভালোভাবে করাপ্ট ছিল। কারণ এই যে বিচারক নিয়োগে কারা করতো? সরকার করতো। বিচারকের এই রিমুভালের ক্ষেত্রেও সেখানেও সরকার এড়িয়ে, তারপরে ওই বিচারকরা ওই রকমই পারফর্ম করতো। তো সরকার অনুযায়ী তারা পারফর্ম করতো। সরকারের বিরুদ্ধে কোনো আদেশ বা কোনো রায় দেওয়ার আগে 10 বার চিন্তা করতো, কারণ ওটা যদি কেউ দিয়ে থাকে, ধরেন আপনি 16th অ্যামেন্ডমেন্টের কথা বলেন, হাইকোর্টে এই 16th অ্যামেন্ডমেন্টের রায়টা যখন দিয়েছে, সে কারণে মিস্টার জাস্টিস মইনুল ইসলাম চৌধুরী, উনি হচ্ছেন এখন আমাদের গুম কমিশনের চেয়ারম্যান, উনি কিন্তু সেই কারণে ওনাকে এলিভেট করা হয়নি আপিল বিভাগে শাস্তি স্বরূপ। উনি সাহসের পরিচয় দিয়েছিলেন, ইন্টেগ্রিটির পরিচয় দিয়েছিলেন, রায়টা দিয়েছিলেন, কিন্তু সেই কারণে ওনাকে এলিভেট করা হয়নি। তো এই ধরনের পদক্ষেপ যখন নেওয়া শুরু করলো, স্বাভাবিকভাবে কোনো বিচারকই তখন নির্ভয়ে স্বাধীনভাবে তো কোনো রায় দিতে পারবে না। এবং এটাও এগেন, মানে এই জিনিসটাও, এই কালচারটা যে তৈরি হয়ে গেছে, এটাও কিন্তু ওভারনাইট চলে যাবে না। বিশেষ করে এখানে গণ অভ্যুত্থানের পরে কি হলো, আপনি যদি সেদিকে তাকান, এই যে 12 জন বিচারককে যে সরানো হলো, এই সরানোটা কিন্তু অর্গ্যানিক্যালি হয়নি, এই সরানোটার সিস্টেম অনুযায়ী হয়নি। সিস্টেম অনুযায়ী কি, যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যখন পুনর্গঠিত হলো, তখন একটা অভিযোগ দায়ের করা হবে এবং অভিযোগের প্রেক্ষিতে এনকোয়ারি হবে এবং ওনারা দোষী সাব্যস্ত হলে ওনাদেরকে সরানো হবে। সেটা না করে মবের দাবিতে ওনাদেরকে পাঠানো হলো ছুটি। মবে আসলে অনেক কিছু হয়েছে এদেশে। অ্যাবসলিউটলি। সো এভাবে করে তো আরেকদিকে মব জাস্টিসকেও আপনি মানে কি বলবো, উৎসাহিত করেছেন, এবং যে কারণে আমরা তো সাফার করেছি। ল এন্ড অর্ডার সিচুয়েশন যে কারণে আরো বিগড়েছে, কারণ যে দাবি দেওয়ার শহর হয়ে গেছে, যে দাবি দিলেই কাজ হবে। আচ্ছা, এবারে এই যে মব আসলে না হয় একজনকে হেনস্থা করার, এগুলো আমরা দেখেছি, কিন্তু প্রায় 80 বছরের কাছাকাছি, 70-75 বছর বয়সী, মানে সিনিয়র সিটিজেন, নারী, শিশু, এসবের ক্ষেত্রে তো আইনি অনেক বাধ্যবাধকতার ক্ষেত্রে ছাড় আছে বা একটু ভিন্ন রকম বিষয় থাকে, আমরা জানি। আদালতে তোলার সময় হাতকড়া পরিয়ে তোলা, এবং হাতকড়া এক হাতে পরানো নাকি 2 হাতে, তাদের হাত পেছনে নিয়ে পরানো নাকি সামনে, এগুলো নিশ্চয়ই আইনের বিষয় আছে। আপনি এবারে লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে কোনো আসামিকে প্রথম দিকে হাতকড়া ছাড়া পরানো আনা হয়েছে, পরের দিকে হাতকড়া সহ মাথায় হেলমেট, এবং এটা হেনস্থামূলক অনেক রাজনীতিবিদদের যেগুলো তোলা হচ্ছে, এগুলো কি আইনগত কোনো বিষয়ের ব্যত্যয় ঘটেছে নাকি এটা স্বাভাবিক ছিল? মাথায় হেলমেটের কথাটা যেটা বললেন, ওটা হয়তো প্রোটেকশন দেওয়ার জন্য, কারণ জিনিসপত্র ছোড়াছুড়ি করছিল, যেহেতু ওটা থামাচ্ছে না, মাথায় হেলমেটে মেক সেন্স। কিন্তু হাতকড়া পরানোর বিষয়ে আমি ফৌজদারি আইন প্র্যাকটিস করি না, সো সুনির্দিষ্ট কিছু আছে কিনা এই ব্যাপারে সেটা নিয়ে আমি শিওর না। কিন্তু হিউম্যান ডিগনিটির বিরুদ্ধে যে জিনিসটা, সেটা তো না করলেও চলে, আর এরকম কিছু যদি আইনে থেকেও থাকে সেটা সংশোধন করাই যেত। আপনি দেখেন যে নুরুল মজিদ সাবেক মন্ত্রী এখন হাসপাতালে ছবিটা নিয়ে বিতর্ক তৈরি করেছেন অনেকে, তার কেউ কেউ বলছেন যে এটা ব্যাখ্যা দেওয়া হয়েছিল, হ্যাঁ ব্যাখ্যা দেওয়া হচ্ছে এটা মারা যাবার সময় পরে না, এটা হচ্ছে অসুস্থ থাকা অবস্থা, আইসিইউতে থাকা অবস্থা। কিন্তু আইসিইউতে অথবা হাসপাতালে যখন কেউ মুমূর্ষু, তখন আসলে হাতকড়াটা আছে কিনা, মানে সেই প্রশ্ন ওঠে কিনা? না, একেবারেই না, মানে ওনাকে চিহ্নিত করা, হিউম্যান ডিগনিটি যে প্রশ্নটা তুললেন, হিউম্যান ডিগনিটির সাথে তো এটা পরিপন্থী, পুরোপুরি পরিপন্থী। তো এটা দরকার নেই তো কোনো। একটা হয় না যে উনি পালিয়ে যাবে, সো ওনাকে বেঁধে রাখা হয়েছে, বাট মুমূর্ষু রোগী তো পালিয়েও যেতে পারবে না, উনি তো হাসপাতালে সেই কারণে, সো এটা অহেতুক ছিল, এটার কোনো প্রয়োজন ছিল না। মানে এটার মধ্যে, মানে যেমন আগে হয় কি যে একটি রাজনৈতিক দল অনেক হেনস্থার শিকার হয়েছে এক সময়, তারা যখন ক্ষমতায় আসে তাহলে অন্যকে দেখে নেওয়ার একটা ব্যাপার, মানে আমি প্রচলিত ধারণা থেকে বলছি যে এরকম হয় যে ঠিক আছে আমরা দেখে নিলাম, একটু হাতকড়া পরালাম, এই যে প্রতিহিংসামূলক রাজনৈতিক যে ব্যাপারটা, সেইটা হয়তো এক দল আর এক দলের উপরে করতে পারে। এই সরকারের আমলে এটা হচ্ছে কেন? এটা তো একবারই মানে প্রত্যাশিত না, কারণ এই সরকার তো রাজনৈতিক সরকার না, এটা তো কোনো পলিটিক্যাল পার্টি সার্চ করে না। তো ওনাদের থেকে তো আরো এক্সপেকটেশনটা ছিল যে ওনারা স্বাধীনভাবে কাজ করবে, মানে দলীয় স্বার্থ রক্ষা করার জন্য। এটা তো মবের জন্য না, কিন্তু এটা ওনাদের ব্যর্থতা, এই দিকগুলোতে তাকায়নি ওনারা।
এগেইন আমি যেটা বললাম যে ওনারা যদি না তাকান তাহলে এটা মানে অটোতর হয়ে যায়, কেউ না কেউ পড়াচ্ছে, এটা করছে কে? এটা করছে তো এখানে পুলিশ রেসপন্সিবল, কিন্তু ওনারা তাকাননি কেন? ওনাদের তাকানো তো ওনাদের দায়িত্ব। আমাদের হোম অ্যাডভাইজার কি করছিলেন তখন, তাই না? পুলিশ তো আনসারেবল, তো পুলিশ তো নিজে ইন্ডিপেন্ডেন্টলি অপারেট করে না। আরেকটা জিনিস, এই যে আমাদের পুলিশ ব্যবস্থার কথাটা, এই পুলিশ আইন দ্বারা তো শাসিত, মানে গভর্ন। পুলিশ আইনটা 1861 এর, সো 1861 মানে কলোনিয়াল এরার। এবং তখন কিন্তু এই পুলিশ বাহিনীটাই করা হয়েছিল অপোজিশন ফোর্সেসকে দমন করার জন্য, নিপীড়ন করার জন্য, কলোনিয়াল পাওয়ারটা বজিয়ে রাখার জন্য। এখনো কিন্তু মোটামুটি ওভাবেই অপারেট করছে, মজ্জাগত একটা নিপীড়ন আছে, অ্যাবসলিউটলি এখনো কিন্তু ওভাবে অপারেট করছে। এখানে তো একটা শিফট দরকার, মানে এই সার্ভিস ওরিয়েন্টেড করতে হবে। সেই আইনগত কোনো দুর্বলতা আছে নিশ্চয়ই, অনেক দুর্বলতা আছে। এই আইনটা সংশোধন করার সময় এসে গেছে। আমার জানা মতে পুলিশ সংস্কার কমিশন অনেকগুলো প্রস্তাবও দিয়েছে এই ব্যাপারে, এবং আশা করি যে কিছু আমরা দেখব পরিবর্তন এখানে। কারণ সার্ভিস ওরিয়েন্টেড করতে হবে এই বাহিনীটাকে। এই বাহিনীটাকে অস্ত্র হিসেবে ইউজ করলে হবে না। যে সরকারি ক্ষমতায় আসবে না কেন, সে অস্ত্র হিসেবে ইউজ করবে অপোজিশন ফোর্সেসকে দমন করার জন্য, যেটা আমাদের কলোনিয়াল মাস্টার্স করতো। সো ওটা ওইখান থেকে আমাদের একটু বেরিয়ে আসতে হবে। একটু গতকালকের একটা ঘটনা, যে নুরুল মজিদের কথা আমরা আলোচনা করলাম, সাবেক মন্ত্রী, তিনিও দীপু মনির কথা বলছি আমি। তিনি কয়েকবার সংসদ সদস্য, একাধিক মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন, এবং তিনি একজন নারী। তিনি বলেছেন যে তার একটা বক্তব্য আদালতে, যে আমরা কি আমাদেরকে কি মরিয়া প্রমাণ করিতে হইবে যে আমরা অসুস্থ ছিলাম, এরকম একটা কথা বলেছেন। অর্থাৎ উনি জামিন চেয়েছিলেন অথবা চিকিৎসার ব্যবস্থা করতে চেয়েছিলেন। চিকিৎসা পাওয়াটা তো আসলে সবারই অধিকার। আর এই ব্যাপারগুলো মানে এগুলো কেন হচ্ছে? এটা কি ওইটাই ধারাবাহিকতা, নুরুল মজিদের যেভাবে হাতকড়া পরানো ছিল, নাকি এখানেও প্রতিহিংসার বিষয় আছে? এখানে প্রথমত তো একটু যাচাই বাছাই করে দেখতে হবে যে চিকিৎসা করার জন্য যে আবেদনটা করেছে ওখানে আদৌ কোনো সত্যতা আছে কিনা। কারণ আপনি যে ব্যক্তির নাম বললেন, ওনার এগেনস্টেও তো বহু নানা ধরনের অভিযোগ আছে, করাপশন থেকে শুরু করে অনেক কিছু। সো এখানে ওনার কথা বিশ্বাস করে করতে হবে যে এমন না ব্যাপারটা, বাট আবেদন যদি করে থাকে আর উনি সত্যিকার অর্থে যদি অসুস্থ হয়ে থাকে, তাহলে তো এটা ওনার অধিকার, এবং এটা নিশ্চিত করাটাই স্বাভাবিক, করাটাই উচিত। সো ওটা খতিয়ে দেখতে হবে যে আদৌ সত্যতা আছে কিনা। যদি থেকে থাকে তারপরও ওনাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হয়, সেটা অন্যায় হবে, এবং সেটা কোনো আইনই সাপোর্ট করে না। সো সেটা তখন আপনার প্রশাসনের দিকে, সরকারের দিকে তো তখন আঙ্গুল পয়েন্ট করতেই হবে আমাদের, যে আপনারা কেন এই ধরনের কিছু করছেন। এই ঘটনা ছাড়া মানে গত এক বছরের, যে আপনি যেহেতু মাঠে আছেন, মাঠে বলতে আমি আইন অঙ্গনের কথা বলছি, আপনিও তো কিছু মামলা দেখছেন, অন্যদের সব অভিজ্ঞতা মিলে কি মনে হয় যে এখান থেকে কিছুটা পরিত্রাণ পাওয়া গেছে, নাকি ওই যে প্রতিহিংসার রাজনীতি বা পাল্টাপাল্টি যে ব্যাপারগুলো থেকে গেছে এখনো? প্রথমত আমি বলবো যে যেই পরিস্থিতিটা ছিল গত 15 বছর, আমি এটার সাথে একমত না যে তার থেকেও খারাপ অবস্থা এখন বা ঠিক ওরকমই আছে, সেটা সত্যি না। গ্রাউন্ডেও আমি ওটা ফিল করছি না। আর হ্যাভিং সেড দ্যাট, এক্সপেকটেশন বা প্রত্যাশা অনেক বেশি ছিল, সো আমরা সবাই হতাশ হয়েছি ওই প্রত্যাশার জায়গা থেকে, যে এক্সপেকটেশনটা যেহেতু বেশি ছিল। কিন্তু প্রবলেমস এখনো অনেক কিছু রয়ে গেছে, যেরকম পুলিশের কথা বললাম, অনেক প্রবলেমস এখনো কন্টিনিউইং। আপনি বিচার ব্যবস্থার দিকে তাকান, হ্যাঁ বেশ কিছু সংস্কারের পদক্ষেপ নেওয়া হয়েছে, যেগুলো এত বছরে করা সম্ভব হয়নি। এটা আমার জন্য একটা বড় ধরনের পদক্ষেপ, যে ধরেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রিইনস্টেট করা হয়েছে, তারপরে একটা আলাদা বডি তৈরি করা হয়েছে স্বাধীন, যারা বিচারক নিয়োগ করবে সুপ্রিম কোর্টে। তো এগুলো তো বড় সংস্কার ব্যবস্থা, কিন্তু তাই বলে যে আমাদের বিচার ব্যবস্থা মানে বিচার বিভাগের সমস্যা নেই, সেটা কি কার্যকর শুরু হয়েছে? হ্যাঁ, এই নতুন যে বিচারকদের নিয়োগ করা হলো, এই বডিটাই করেছে। কিন্তু সমস্যা অনেক এখনো আছে। আমি বলবো না যে নির্ভয়ে বিচারকরা এখনো রায় দিতে পারছেন। কেন ভয়টা কিসের? এখন ভয় কিসের? এরকমও হয়েছে যে আমাদের কোর্টে ডিম ছোড়াছুড়ি হয়েছে বিচারকের দিকে, এটা অত্যন্ত দুঃখজনক। এবং এটা আমার মনে হয় যে সুপ্রিম কোর্ট বারের নেতৃত্বে যারা আছেন, তাদের এখানে আরেকটা পজিটিভ, একটা প্রোঅ্যাক্টিভ রোল নেওয়া উচিত ছিল এটা কন্ট্রোল করার জন্য। এটা একেবারেই মানে কোর্টের স্যাংটিটি অফ কোর্ট যদি আমরা বজিয়ে রাখতে না পারি, তাহলে অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস কোল্যাপস করবে বাংলাদেশে। এটা হয়তো আমাদের বুঝতে হবে। আরেকটা জিনিস, যে ঢালাও ভাবে যে ট্যাগিং করে বাদ দিয়ে দেয়া, হ্যাঁ এটাও এগেন মানে ট্যাগড হলেই বাদ দেয়াটা বাদ দিতে হবে। মানে ট্যাগড হয়েছে, অভিযোগ উঠেছে, তদন্ত হবে, তদন্তর পরে যদি দোষী সাব্যস্ত হন, হ্যাঁ ট্যাগিং হলেই যে তাকে ছুটিতে পাঠিয়ে দিতে হবে, সেটা উচিত না। আর তাছাড়া
সিনিয়র যদি আপনি সব জাজেস বাদ দিয়ে দেন, বিচার বিভাগ চলবে কিভাবে? সো আমাদের ইনস্টিটিউশনাল কন্টিনিউটির দিকেও তো তাকাতে হবে, তাই না? একটু তো বাস্তবে সম্পূর্ণ স্টেপসও নিতে হবে, সো সেই দিকেও তাকানো উচিত। আপনি মব ভায়োলেন্সের কথা বলেছেন। মব ভায়োলেন্সের সব শেষের দিকে আমরা দেখলাম সিইসি নুরুল হুদাকে যখন গ্রেপ্তার করা হলো যেদিন, সেই দিন তার গলায় জুতার মালা দিয়ে একটা হেনস্থা করা হলো, তারপরে পুলিশে দেওয়া হলো। প্রশ্নটা এরকম যে সেই সময় এই প্রসঙ্গটা আমরা সেই জন্যই তুললাম যে ওই দিন আমরা সরকারের পক্ষ থেকে একটা পদক্ষেপ দেখলাম যে তারা একটা বিবৃতি দিলেন ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার, অবশ্য অফিসিয়াল যে পেজ সেখান থেকে। একটা বিষয় হচ্ছে ভায়োলেন্স যখন ঘটে তখন সরকার আসলে বিবৃতি দিতে পারে কিনা, এবং সরকারের কাছ থেকে আপনি বিবৃতি আশা করেন কিনা, নাকি কোনো শক্ত পদক্ষেপ যাতে এটা না ঘটতে পারে? জি, এই সরকার একটা জিনিসে খুবই স্কিলড, সেটা আমি দেখেছি, হচ্ছে যে তীব্র নিন্দা করে জানিয়ে বিবৃতি দেয়া। তো বিবৃতি ইজ ফাইন, বিবৃতিরও একটা জায়গা আছে, বিবৃতিটা দরকার, কিন্তু বিবৃতি দিয়েই বসে থাকলে হবে না, বিবৃতির পরে পদক্ষেপ নিতে হবে এবং পদক্ষেপগুলো ভিজিবল হতে হবে, না হলে তো বিবৃতি দেওয়ার অর্থহীন হয়ে যায় পুরোপুরি। সো বিবৃতিটা দেয়াটা ঠিক আছে, কিন্তু দিয়ে বসে থাকলে হবে না, আমি এতটুকুই বলবো। তো আমি এই বিষয়টা যদি কন্টিনিউ হয়েছে, আমি আরো উদাহরণ তুললাম না, এরকম তো অনেক উদাহরণ নিশ্চয়ই আপনারও চোখে পড়েছে এবং সবারই চোখে পড়েছে, এটা নিয়ে অনেক ব্যাপক আলোচনা হচ্ছে। সরি, সারা দেশে অনেক ঘটেছে। রংপুরের গঙ্গাচড়ায় যে ঘটনাটা, সেটা দেখলাম যে অনেক পরে পুলিশ এসেছে এবং পুলিশ চলে যায় থানায়, আবার আসে। আপনি পুলিশের যেহেতু ঘটনাটা বারবার উল্লেখ করেছেন, এটিও একটা বড় উদাহরণ যে পুলিশ ওই সময়গুলো এড়িয়ে যায়। এটা আগেও দেখেছি আমরা, আবারও দেখলাম, এখানেও কিন্তু একই ঘটনা। আমার প্রশ্ন হচ্ছে এই ধরনের অবস্থা যদি চলতে থাকে এবং পুলিশ সম্পৃক্ততা যদি এরকমই থাকে এবং মবের ঘটনা ঘটতে থাকে, তো সামনে মানে সরকারের 3টি বড় এজেন্ডার একটি হচ্ছে নির্বাচন, নির্বাচনের সাথে নির্বাচনী সহিংসতা জড়িত। আপনি মব ভায়োলেন্সের সম্ভাবনা দেখেন কিনা এবং পুলিশ ফেলিওরের কোনো সম্ভাবনা দেখেন কিনা? আমি একটা পরিবর্তন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে ইলেকশনের ডেট বা ইলেকশনের আনুমানিক টাইমলাইনটা যখনই সরকার ঘোষণা করেছে, তারপরে কিন্তু আমার মনে হচ্ছে মোটামুটি সবাই একটু নির্বাচন মুখী হয়ে গেছে এবং সিচুয়েশনটা কিছু দূর হলেও আরেকটু নিয়ন্ত্রণে এসেছে। সো আমি আশা করছি যে এখন যেহেতু সবাই নির্বাচনমুখী হয়ে গেছে, আমি ওভাবে মব ভায়োলেন্স এক্সপেক্ট করছি না। তাছাড়া আমাদের দেশে নির্বাচন হচ্ছে, কিছু সমস্যা তো হবেই। সো আশা করছি সেটাকে কঠোরভাবে নিয়ন্ত্রণে আনতে পারবে সরকার, এবং পুলিশকে বিশেষ করে একটা প্রোঅ্যাক্টিভ ভূমিকা যাতে রাখতে পারে সে ধরনের জায়গায় নিয়ে যাবে সরকার। মানে এটা আমার মনে হচ্ছে, আমি এটা একটু পরিবর্তন, একটা শিফট দেখতে পাচ্ছি। এখন যেটা দেখছেন না, আমি যদি একটু সুনির্দিষ্ট করি, যখন আপনার শিডিউল ঘোষণা করা হয় নির্বাচনের, প্রচারণায় যান, তখন কিন্তু মাঠে কনফ্লিক্টের চান্স অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যায়, এবং তখন আর সরকারের ফেরারও সময় থাকে না, তখন আসলে সবার স্বার্থ দেখতে হয় অনেক বেশি। এবং নির্বাচনের দিন, এই সময়টা বিষয় আমি মূলত বলছি। এখন তো পুলিশ আছে, তাছাড়া ম্যাজিস্ট্রেসি পাওয়ার তো এখনো আর্মিকে দেয়া আছে। সো এই দুটো মিলিয়ে আশা করছি আমি নিয়ন্ত্রণে আনতে পারবে, কিন্তু আমি আশা করছি যে হিস্ট্রি উইল নট রিপিট ইটসেলফ। হিস্ট্রি বলতে আমি নিকট অতীতের কথা বলছি, যে গত 1 বছরে আমরা যেভাবে দেখেছি যে ওনারা প্রাধান্য দেয়নি আইন শৃঙ্খলার বিষয়টাতে, এখন তো ওনাদের মোটামুটি টপ সব অফিসিয়ালস থেকে এবং অ্যাডভাইজার্স থেকেই শুনছি যে আইন এবং শৃঙ্খলা আমাদের টপ প্রায়োরিটি। তো আমি আশা করছি, বাট আশঙ্কা তো আছেই এখনো। শেষ প্রশ্ন হচ্ছে, এই যে পরিস্থিতিগুলো বদলানো, আইন শৃঙ্খলা যে সমস্ত আলোচনা, মানে কিতাবি আলোচনা তো অনেক আমরা দেখছি যেটা সরকারের সাথে বিভিন্ন কমিশনের সঙ্গে হচ্ছে, এগুলো আসলে পরের যে সরকার নির্বাচনে আসবে তারা যে আসলে এটা মেনে চলবেন, এইরকম কোনো বাধ্যবাধকতার কোনো জায়গা আইনি আপনি দেখেন কিনা আইনজীবী হিসেবে, বা রাজনৈতিক যে পরিমণ্ডলে আপনার ওঠা বসা, সেখান থেকে আপনার মনে হয় কিনা যে এইটা আছে কিনা? আপনি যদি জুলাই চার্টারের কথা বলেন, কারণ জুলাই চার্টারে তো যেসব ব্যাপারে ঐক্যমত স্থাপন করা হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেগুলো ঢোকানো হয়েছে। সো আমি যতদূর দেখলাম, জুলাই চার্টারের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নির্বাচনের সাথে সাথেই গণভোট হবে, মানে দুটো ব্যালট থাকবে। সেটা বিএনপি চেয়েছে, কিন্তু এটা এখনো সিদ্ধান্ততে পৌঁছায়নি হয়তো। সেটা হলে তো একটা জিনিস, তারপরে নির্বাচন হবে এবং সাথে সাথে গণভোট, বাট গণভোটটা কি ব্যাপারে হবে আমি ঠিক এটা সুনির্দিষ্ট বুঝতে পারলাম না। এটা কি জুলাই চার্টার কিভাবে বাস্তবায়ন করা হবে সে ব্যাপারে, নাকি জুলাই চার্টারে যা যা আছে এগুলো সব বাস্তবায়ন করা হবে? এটা অনেকটা হানার মতো আমি যতদূর বুঝেছি, সেটি এখানে তো যে গ্রহণ করা হবে কি হবে না এরকম। মানে আমার কথা হচ্ছে গিয়ে,
প্রথমত তো নির্বাচিত সরকার, নির্বাচিত সংসদ ছাড়া আমার মনে হয় না সংবিধানে হাত দেওয়া উচিত। এবং সংবিধানে হাত না দিয়ে আপনি জুলাই চার্টার আর কিভাবে বাস্তবায়ন করবেন? আমরা যদি এখন ইয়াহিয়া খানের আমলে চলে যাই, প্রভিশনাল, ওই যে লিগাল প্রভিশনাল অর্ডার, কনস্টিটিউশনাল অর্ডার, লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার, এগুলোর কথা বলি, সেটা অন্য জিনিস, যেটা একেবারেই উচিত হবে না। কারণ এখনো আমরা কিন্তু কনস্টিটিউশনাল ডেমোক্রেসি, অ্যাটলিস্ট আমি বিশ্বাস করি। তো আমরা সংবিধানের যত কাছাকাছি সেটার ভেতরেই আছি। কারণ অনেকে বলার চেষ্টা করছে, আমি দেখছি বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে, যে কই সংবিধান তো নেই। কে সংবিধানটা অ্যাব্রোগেট করেছে? কেউ কি বাতিল করেছে, সাসপেন্ড করেছে? না, সবকিছু সংবিধান অনুযায়ী হয়েছে, কয়েকটা জিনিস ছাড়া। এবং সেটাও কিন্তু ওই যে নেসেসিটির কারণে। যখন এক্স প্রাইম মিনিস্টার পলাতক, তখন তো ডক্ট্রিন অফ নেসেসিটি বলে যে একটা প্রিন্সিপাল আছে আমাদের, ওই কারণে। যে তাহলে সংবিধান তো এখনো আছে। উদ্ভূত পরিস্থিতিতে আপনি এই সিদ্ধান্ত নিয়েছেন। উদ্ভূত পরিস্থিতির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এবং এটা একটা রেকগনাইজড পন্থা, কিন্তু আমাদের আইনজীবীদের কনস্টিটিউশনাল লতে এটা খুব রেকগনাইজড। সো তার মানে এই সরকার বৈধ, তার মানে সংবিধান এখনো বহাল আছে। যদি সংবিধান বহাল থাকে, তাহলে নির্বাচিত সরকার এসে জুলাই চার্টারকে সংবিধানের অংশ করবে বা শিডিউলের একটা পার্ট করবে। এবং রেফারেন্ডামেও প্রভিশনটাও তো রিভাইভ করা হয়েছে সাংবিধানিক সংস্কারের ক্ষেত্রে, কিন্তু সেই সুযোগটা পরে নির্বাচনে, সেটা তো নির্বাচনের পরে। এখন মনে হয় এই যে ন্যাশনাল কনসেনসাস কমিশনে বলা হচ্ছে যে প্যারালেলি করা হবে একটা রেফারেন্ডাম, সেটা। বাট আইডিয়ালি আমি বলবো নির্বাচনের পরে। অনেক ধন্যবাদ। এত ভয় ভীতিটাও আমি বুঝতে পারছি না, কি নির্বাচন যদি সুষ্ঠু হয়, তাহলে তো জনগণের প্রতিনিধিরাই এই সিদ্ধান্তটা নেবে। নির্বাচন সুষ্ঠু না হলে অন্য জিনিস, বাট সেটা হলে তো আর এত ভয় ভীতির দরকার নেই। নির্বাচনটা সুষ্ঠু হলে সব সমস্যার সমাধান হবে। জি জি, অনেক ধন্যবাদ ব্যারিস্টার রাশনা ম্যাম আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী। তার সঙ্গে আমরা বিচারের আগেই সাজা বলতে যে বিষয়গুলো, আজকের অনেকগুলো বিষয় আমরা আলোচনার মধ্যে এনেছি। এরকম রাজনৈতিক এবং অন্যান্য বিষয়ের আলোচনার বিশ্লেষণ জানতে রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন প্রথমআলো.com, প্রথম আলো ফেসবুক, ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার অন্যান্য সবগুলো প্ল্যাটফর্মে। আর যারা সঙ্গে ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ।